সবাইকে স্বাগত জানাচ্ছি আরআইএল অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ার বা নিবেদিত দেশ সম্প্রতিকে। দর্শক, আমি সোনিয়া হক আপনাদের সাথে আছি এবং আজকে আলোচনার বিষয় রেখেছি নির্বাচনে অপপ্রচার এবং দেশ সাম্প্রতিকের প্রায় পুরোটা জুড়েই আমরা এই বিষয়টি নিয়ে কথা বলবো। আজকে এই বিষয় নিয়ে কথা বলতে আমার সাথে যুক্ত হয়েছেন ডক্টর এস এম শামীম রেজা, অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়। ডক্টর এস এম শামীম রেজা, আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং যেমনটা বলছিলাম যে নির্বাচনে অপপ্রচার 2026-এর এই নির্বাচনটি একটা ভিন্ন রাজনৈতিক বাস্তবতায় হচ্ছে, আমাদের সাথে ভিন্ন সরকারি ব্যবস্থাপনায় হচ্ছে এবং সবকিছু মিলে যদি বলতে চাই যে একেবারেই অন্যরকম একটা পরিবেশে, মানে অন্যরকম একটা উৎসব মুখরও বলবো আমরা, উৎসবের আমেজে একটা নির্বাচনী পরিবেশ আমরা দেখতে পাচ্ছি। সবগুলো রাজনৈতিক দল বেশ উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে তাদের নির্বাচনী প্রক্রিয়ার প্রথম প্রচারণার কাজগুলো শুরু করেছেন। এবং সেই সাথে আমরা যদি একটু বিশ্লেষণ করি তাহলে বাংলাদেশের রাজনৈতিক যে প্রেক্ষাপট বা বাংলাদেশের প্রেক্ষাপটে যে রাজনীতি, সেটিতে আসলে সবসময়ই ভিন্ন মত বা প্রতিপক্ষকে দমন করা কিংবা তাকে কিছুটা দুর্বল করে দেওয়ার প্রধান অস্ত্র সেটা হচ্ছে ধরেন বিষোদ্গার কিংবা তাকে অপপ্রচার বা অপকৌশল, এই বিষয়গুলোকে সামনে এনে তার নামে এক ধরনের তাকে দুর্বল করার অস্ত্র বা এক ধরনের ওয়েপন ধরা হয়। আমরা যদি বলি যে বেশিরভাগ রাজনৈতিক দল এটিকে এক ধরনের অপকৌশল বা রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহৃত অস্ত্র হিসেবেই দেখে। এই রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের যে অস্ত্রটি বা অপপ্রচারের যে কথাটা আমরা বলছি, নির্বাচনে অপপ্রচার, এটি এবারে নির্বাচনকে সামনে রেখে আপনি কেমন দেখছেন? একটু যদি আমরা বিভিন্ন গণমাধ্যম বিশ্লেষণ করি বা গণমাধ্যমের খবরগুলো বিশ্লেষণ করি, আপনার নজরে কি পড়েছে? এবং সেই সাথে যদি বলি যে এই অপপ্রচার শেষে সকল কর্মকাণ্ড শেষ পর্যায়ে যখন একটি নির্বাচন হবে, সেই নির্বাচনটি আসলে সুশৃঙ্খল হচ্ছে কিংবা শান্তিপূর্ণ হয়েছে কিংবা সুষ্ঠু হয়েছে, সেটি আমরা কতটুকু বলতে পারবো? ডক্টর এস এম শামীম রেজা, আপনি একটা প্রেক্ষাপট বলে দিয়েছেন যে একটা পরিবর্তিত পরিস্থিতিতে নির্বাচন হচ্ছে। সেটা রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটটা আমরা সবাই জানি, যে একটা বিশেষ অবস্থা, তারপরে দীর্ঘদিন সংস্কার নিয়ে আলোচনা, রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা ঐকমত্য তৈরি করতেও আমাদের দীর্ঘ সময় লেগেছে। নির্বাচনের দিন তারিখ নিয়েও যথেষ্ট আলাপ আলোচনা, কথা বলার প্রয়োজন হয়েছে। তারপরে আমরা একটা অবস্থায় এসে পৌঁছেছি, এটা একটা বাস্তবতা। আর একটা বাস্তবতা হলো যে এই যে নির্বাচনের জন্য প্রচার করা লাগে, নির্বাচনে যে প্রতিদ্বন্দ্বী প্রার্থী থাকে, নির্বাচনের জন্য যে একটা হইচই হয়, চারিদিকে আওয়াজ হয়, সেটা তো আমরা ভুলতেই বসেছিলাম। গত 2 দশকে আমরা সেই কবে মনে করতে পারি সর্বশেষ যে অনেক মাইকিং হচ্ছে, বা যদি এখন মাইক আস্তে আস্তে তো ব্যবহার কমে আসবে, তাই না, কিংবা পোস্টার লাগানো হচ্ছে, প্রচারের ধরনে তো বদল এসেছে। কিন্তু এই যে একটা আয়োজন নির্বাচনের, জনসংযোগ তো হবেই। আপনি যত প্রযুক্তিতেই যান, মানুষের সাথে মানুষের যোগাযোগ তো হয়। যে আমাদের নিউ ইয়র্ক শহরের দক্ষিণ এশিয়া আফ্রিকা বংশোদ্ভূত মামদানি, তার জয়ের অন্যতম কৌশলই ছিল একদম দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে প্রচার করা, যেটা সাধারণত উন্নত দেশে এতটা ডোর টু ডোর ক্যাম্পেইন হয়তো করে না। কোনো কোনো জায়গা আছে ইউরোপে বা যুক্তরাজ্যে, যুক্তরাষ্ট্রের বড় শহরগুলোতে খুব কঠিন। কিন্তু আমি এই জন্য উদাহরণটা তুললাম যে নির্বাচনী ব্যবস্থা টিকে আছে দেখে তিনি অভিনব পন্থাগুলো করতে পেরেছেন। তো আমাদের তো গত 1.5-2 দশক নির্বাচন দেওয়া, আপনি অংশগ্রহণ করাই ভুলে গেছেন, ভোট দেওয়াই ভুলে গেছে। একটা প্রজন্ম, 2টা প্রজন্ম, মানে যে তরুণ বা যুব নারী পুরুষের বয়স এখন 35 বা 40-এর মধ্যে, তারা অনেকেই আছেন কোটি কোটি মানুষ কোনোদিন ভোট দিতে যাননি। সেটাও কিন্তু একটা পরিবর্তিত বাস্তবতা, যে অন্তত আমেজ পাওয়া যাচ্ছে যে নির্বাচন হচ্ছে, নির্বাচনের সারা শব্দ পাওয়া যাচ্ছে, সেটা আমি ইতিবাচক ভাবে দেখি। অন্য যে প্রসঙ্গটা আপনি তুললেন, নির্বাচনী প্রচারের সময় কাউকে দুর্বল করা বা ঘায়েল করা, এর আবার দুই রকম আছে। একটু যারা বয়সী, যারা নির্বাচন দেখেছেন, স্থানীয় নির্বাচন হোক, জাতীয় নির্বাচন হোক, নির্বাচনের একটা কৌশল হচ্ছে প্রতিপক্ষকে একটু ঘায়েল করা। এখন সেই ঘায়েল আপনি কি অর্থে করছেন? মানে ঘায়েলটা যদি অপতথ্য দিয়ে হয়, তার বিরুদ্ধে খারাপ তথ্য প্রচার করা, এটা কিন্তু আগেও করতো কেউ কেউ। খুব কমই আমরা দেখেছি যে 2 প্রার্থী, মানে আছে 2-একটা উদাহরণ, যে তারা আগে আলাপ করেছেন যে ভাই আমরা যাই করি, কেউ কারোর বিরুদ্ধে বিষোদ্গার করবো না, কিন্তু অনেক সময় সেটা মানা হতো না। অতএব দুর্বল তো করবেই, প্রতিপক্ষকে দুর্বল না করলে আপনি ভোট পাবেন কিভাবে বা আপনি জয়লাভ করবেন কিভাবে? কিন্তু সেই দুর্বল করার অর্থ কিন্তু এই নাই যে তার বিরুদ্ধে আপনি বিষোদ্গার করবেন, অপতথ্য। এখন এই অপতথ্যের নতুন মাত্রা যুক্ত হচ্ছে। আগের অপতথ্যগুলো আমরা দেখতাম এক ধরনের গুজব ছড়ানো, যে কাজ তিনি করেননি একটা গুজব ছড়িয়ে দিলাম, মুখে মুখে ছড়িয়ে গেল, একটা তার বিরুদ্ধে কিছু কুৎসা রটনা করলাম, এগুলো করা হতো। এখন আমরা বেশি চিন্তা করছি সামাজিক মাধ্যম নিয়ে।
এবং তার সঙ্গে যুক্ত হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ভিডিও বা অন্য অন্য বার্তাগুলো। আমার মনে হয় যে এইটা একটা বড় জায়গা, অবশ্যই সামাজিক যোগাযোগ সামাজিক মাধ্যমে যোগাযোগ। হয়রানি করা আপনি একেবারে যে কথাটা মানসিকভাবে। বলেছেন যে অপকৌশল, আমরা কৌশলে ঠিক আছে, কৌশলে তো ভাই করবেই, একজন আরেকজনকে তো ঘায়েল করবেই, কিন্তু তার অর্থে এই না যে অপকৌশল দিয়ে। এখন আমার কাছে মনে হচ্ছে এখন পর্যন্ত এই যে নির্বাচনী যে প্রচার অভিযান সেটা আনুষ্ঠানিকভাবে হয়তো এখন শুরু হয়েছে, কিন্তু বড় বড় দল বা জোটগুলো কিন্তু বসেছিল না। আপনি তফসিল যদি ঘোষণার আপনি আগেই তারাই যদি বিএনপি করেছে, নেতৃত্বাধীন নির্বাচন জোট ঘোষণা বলেন, করেছে। তারা তো অনেক আগে থেকেই কথাবার্তা বলছেন, সেগুলো আমরা মূলধারার গণমাধ্যমে দেখছি, আপনাদের এখানে তারা আসছেন, কথা বলছেন, সামাজিক মাধ্যমে তৎপর। জামাত এনসিপি আগে থেকেই তারা সবসময় নিউজ সংবাদ মাধ্যমের শিরোনাম হচ্ছিলেন। সেটা একটা প্রচার কিন্তু এক ধরনের হয়ে যায় তাদের, বরং ছোট ছোট দলগুলোর আরো প্রচারে তারা পিছিয়ে ছিলেন যাদের অত সামর্থ্য নাই। কিন্তু এখন সামাজিক মাধ্যমের সামনে যেটা লক্ষ্য করছি, প্রচুর ভুল তথ্য, ভুল তো খুব সাধারণ শব্দ, প্রচুর এটা অপতথ্য। নির্বাচন কমিশনের কাছ থেকে পক্ষ থেকে কিন্তু শুরুতেই বলা হয়েছিল শামীম রেজা যে এই নির্বাচনে আমরা সবচেয়ে বেশি এই সাইবার যে অ্যাটাক বা সাইবার বুলিং এর শিকার হতে পারি, কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমেই আমরা হয়রানির যে জায়গাটা, সেই জায়গাটাকে কিন্তু এক রকমের অ্যালার্মিং একটা সিচুয়েশনের মধ্যে ফেলেই দিয়েছিল নির্বাচন কমিশন। কিন্তু পরবর্তীতে আমরা দেখলাম যে এই নির্বাচন কমিশনের এই ক্ষেত্রে যে যুক্তিগ্রাহ্য যে বিষয়গুলো, যে পদক্ষেপগুলো, সেগুলো কি নিতে পেরেছে নির্বাচন এটা কমিশন? আমি নির্বাচন কমিশনের এই প্রসঙ্গে যদি একটু পরে আসি বা বিরতির পরেও যদি আলোচনা হয়, আপনি যে জায়গায় ছিলেন সেখানে যদি আমরা একটু আলোচনাটা শেষ করি। অপপ্রচার, সেখানে দুই ধরনের এখন অপপ্রচার আমরা লক্ষ্য করছি। একটা হলো সামাজিক মাধ্যমের, তো তার মধ্যে বিভিন্ন প্ল্যাটফর্ম আছে, সেখানে কেউ কেউ কোনো নিয়ম নীতি মানছেন না। নিয়মের থেকে বড় কথা নীতি, এখানে তো নিয়ম না, আপনি কতটা নীতিগতভাবে করলেন, ইথিক্যালি আপনি কতটা এটাকে ব্যবহার করলেন, এটা দুই রকম। এক হচ্ছে যে দলগুলোকে তো দোষ দেওয়া যাচ্ছে না, কারণ দল বলবে আমি তো করিনি, কে করেছে আমি জানি না। সো তার পক্ষেও কেউ কেউ করার চেষ্টা করছে, ব্যক্তিগতভাবেও কেউ কেউ করছে, এবং কোনো কোনো সময় মনে হচ্ছে যে এটা একটা এক ধরনের ঠিক দুষ্টুমি, তো খুব সরল শব্দ, ইচ্ছা করি। হয়তো দেখা গেল আমি এ দল বি দল, এ জোট বি জোট, কোনো জোটেরই আমি লোক না, কিন্তু আমি দেখছি, মজা দেখছি যে কত খারাপের দিকে এটা যেতে পারে, এটা একটা। আর একটা আপনি খেয়াল করেন যে মূলধারার সব গণমাধ্যমও কিন্তু ভালো ভূমিকা পালন করতে পারছেন না। ফটোকার্ড, এখন ধরুন এই টেলিভিশনে আমরা কথা বলছি, এই টেলিভিশন অনুষ্ঠানটাও তো আবার সামাজিক মাধ্যমে যাচ্ছে, অবশ্যই। আবার এই টেলিভিশন চ্যানেলেরও অনলাইনে তার সংবাদ আছে বা প্ল্যাটফর্মে তার সংবাদ আছে। সেখানে আমি অনেককে দেখছি একটু ভিউ পাওয়ার জন্য, লাইক পাওয়ার জন্য তারা যে ফটোকার্ডগুলো দিচ্ছেন, সেটা সব ক্ষেত্রে কিন্তু সাংবাদিকতা নীতি নৈতিকতা মেনে, বিশেষ করে মনে রাখতে হবে এটা নির্বাচনী পরিবেশ, সেখানে প্রতিদ্বন্দ্বী দলগুলো আছে, এবং যে কথা আপনি শুরুতেই বলেন, আমরা দুজনই বলছি যে একটা নতুন বাস্তবতায় হতে যাচ্ছে নির্বাচনটা, এর উপরে বাংলাদেশের ভবিষ্যতের অনেক কিছু নির্ভর করছে, স্পর্শকাতর একটা নির্বাচন এবং সময়। সেই সময় কিন্তু আমরা অনেক সময় দায়িত্বশীল ভূমিকা রাখছি না। এবার আসুন দলের দিক থেকে, এ তো গেল সামাজিক মাধ্যম বা আমাদের অন্যান্য অবস্থান। দলগুলো গত 2-3 দিনে আমরা যদি কোনো নামও না বলি, একজন আরেকজনের ব্যাপারে যে ধরনের প্রসঙ্গ উত্থাপন করছেন, সেটা আমাদের সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিক ইস্যুতে পরিণত হচ্ছে। এটা কিন্তু সব ক্ষেত্রে ঠিক হচ্ছে কিনা দ্বিতীয়বার চিন্তা করা উচিত, যে কেউ কারোর কাছে মুসলেকা দিয়ে আসছে, এটা এই বাস্তবতায় কিন্তু একটা ভয়াবহ এক ধরনের অভিযোগ, তাই না? আমাদের ঘরোয়া রাজনীতি, আমাদের জাতীয় রাজনীতি, আমরা একটা পরিবর্তনের মধ্যে আছি, একটা রূপান্তরের মধ্যে দিয়ে আছি। এখন আমি বলে দিলাম যে ভাই আপনি অমুকের কাছে দাসখত দিয়ে আসছেন বা অমুকের কাছে আপনি মুসলেকা দিয়ে আসছেন না বা কথা, এটা তো যেন তেন অভিযোগ না, এবং এটার বড় ধরনের একটা, আমাদের এখানে এমনি আধিপত্য বিরোধী একটা আবেগ এখানে তৈরি হয়েছে। তরুণরা এখন অনেক বেশি ক্রিটিক্যাল, পররাষ্ট্রনীতির ক্ষেত্রে অন্য দেশ আমাদের সাথে কি সম্পর্কে আসবে সেটা আমরা অনেকটা, আপনি বলতে পারেন যে একটা সমতার ভিত্তিতে আমরা একটা করার কথা বলছি। এটা তরুণদের কেন সময়ের চাহিদা। তখন যদি আমি আপনাকে বলি যে ভাই আপনি আসার আগে এই অমুকের সাথে করে আসছেন, এটা যত সহজে আমরা বলছি, বিষয়টা তো সহজ নাও হতে পারে। আবার ওই যে ধরুন কার্ড দেওয়ার ব্যাপারে, সুবিধা দেওয়ার ব্যাপারে, এখন এক এক দল তো তার এক এক রকম প্রতিশ্রুতি দেবে, সেই প্রতিশ্রুতিটা আবার আপনি অন্যভাবে এটাকে ব্যাখ্যা করছেন। আবার কেউ কেউ এমন হচ্ছে যে এটা ধর্মকে ব্যবহার করছে, যে ভাই আমাকে দিলে, যদিও সেটা থেকে কেউ কেউ সরে আসছেন। আমরা এই আনুষ্ঠানিক প্রচার অভিযানের আগে এমন শুনেছি যে ভাই আমাকে ভোট দিলে আপনি নিশ্চয়ই, এটার বলাটাও খুব অস্বস্তিকর, তাই না? যে মহান সৃষ্টিকর্তা কাকে করুণা করবেন না সেটা তো আপনার আমার ইচ্ছার উপর নির্ভর করে না বা দলের ইচ্ছার উপরে নির্ভর করে না। সুতরাং আমরা বেশ ধর্মকে ব্যবহার করছি, ধর্মের উপাদানগুলো ব্যবহার করছি, পোশাক পরার সাথে পোশাকে বড় পরিবর্তন হচ্ছে,
টুপি কেউ এমনিতেও পরেন জীবনাচরণ অংশ হিসাবে, কেউ ধর্মের অংশ কিন্তু হিসাবে। নির্বাচনকে কেন্দ্র করে বিশেষ ধরনের টুপির নকশাও পাল্টে গেছে, আগের মতো নাই। আর তার সাথে বললাম যে পরস্পরকে এক ধরনের ট্যাগিং শব্দটা আমার বলা ঠিক হচ্ছে না, একটা লেবেলিং করা, সেটা কিন্তু বিপজ্জনক হয়ে উঠতে পারে। এটা যদি বারবার দলগুলো একে অপরকে করতে থাকে, প্রভাবটা কখনোই ইতিবাচক নয়, না বরং এটা ইতিবাচক সেটা নয়। নেতিবাচক এবং হবে। দেখেন, এটা যদি আপনি এখন থেকে 20 বছর 30 বছর আগে নির্বাচনের কথা বলতেন, আমরা এই অনুষ্ঠানটা ধরুন এখন থেকে 30 বছর পেছনে গিয়ে করছি, তাহলে বলতে পারতেন যে ভাই এটা তো করেই, এই 2 দিন পরে দেখবেন ভুলে যাবে, হয়তো সংবাদপত্রে লেখা হবে, মনে থাকবে না। মুহূর্তের মধ্যে দলগুলো যা করছে, সামাজিক মাধ্যম সেটাকে নিয়ে নিচ্ছে, ব্যবহারকারীরা সেটাকে নিয়ে নিচ্ছে এবং নিজেদের মতো করে ব্যাখ্যা দিচ্ছে। সুতরাং এটাকে আমরা যেন খুব সরলভাবে, এবং আমি তো জানতাম না এরকম হবে, এরকম ভাবে যেন না আনি। এবং আমি একমত যে অপকৌশল থেকে অবশ্যই দূরে থাকতে হবে, এবং এই ঘায়েল বা দুর্বল করা যদি পুরনো কৌশল হয়, একটু চটুল, সেটা হতেই পারে, এটা নির্বাচনের মধ্যে এটা ধাক্কাধাক্কি হতেই পারে, কিন্তু এটা বড় ধরনের বিপর্যয় আনতে পারে, মানে সামগ্রিক ক্ষতি করতে পারে, এমন ক্ষতিকর কিনা সেটি আসলে তথ্যটা নিঃসন্দেহে আমার মনে হয় যে সেটা আমাদের পুনর্বিবেচনা করা উচিত দলগুলোর দিক থেকে, বলার ক্ষেত্রে, লেখার ক্ষেত্রে, প্রচারের ক্ষেত্রে, এমনকি বিনিময় করার ক্ষেত্রে, অর্থাৎ শেয়ার করার ক্ষেত্রে। মানে এটা তো আসলে কথার কথা থাকছে না, মাঠ পর্যায়ে গিয়ে সেটি আসলে কেমন প্রভাব ফেলছে সেটা তো আমরা দেখতেই পাচ্ছি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে যখন আমরা নজর দিচ্ছি। তো যে বিষয়টা নিয়েছিলাম যে এই অপপ্রচার বা অপকৌশলে আমরা যেটা বলছিলাম যে সাইবার অ্যাটাকের কথা বলছিলাম, কিংবা আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে হেনস্থার কথা বলছিলাম, রাজনৈতিক দলগুলো, আমাদের অনেক নারী প্রার্থী আছেন, তাদের বিরুদ্ধে নানা রকমের অপকৌশল অবলম্বন করা হচ্ছে। সবকিছু মিলিয়ে নির্বাচন কমিশনের আসলে এক ধরনের ভূমিকা ছিল, সেটি কি পালন করতে পারলো? সেখানে আসি যে নির্বাচন কমিশন যখন সংলাপে ডেকেছিলেন বিভিন্ন অংশীজনদের, আমি নিজেও সংলাপে অংশ নিয়েছিলাম, আমন্ত্রিত হয়েছিলাম, আমরাও বলেছিলাম বিশিষ্ট জন যাদের ডেকেছিলেন যে আপনাদের উচিত হবে একটা সাইবার সেল বা এই ধরনের একটা বিশেষায়িত সেল গঠন করা, যেখানে আপনি প্রয়োজনে, আপনার যদি লোক না থাকে আপনি আউটসোর্স করেন, লোক আনেন, চুক্তিভিত্তিতে লোক আনেন যারা বিশেষজ্ঞ আছেন, তারা ক্রমাগতভাবে বিষয়টা পর্যালোচনা করবেন, তারা মনিটরিং করবেন এবং যতটুকু পারেন তারা সমাধান দেবেন। সাংবাদিকরাও একই কথা তাদেরকে বলেছিলেন, অন্যান্য অংশীজনরা। প্রথমে ইতিবাচক দিক হলো তারা সেল গঠন করেছেন। আরেকটা তারা যে কাজটা করেছেন যে আচরণবিধি যেটা থাকে, এখন জানেন যে আচরণবিধি তো প্রতিদিন পাল্টানো যায় না, তারপরেও কিন্তু আমি ধন্যবাদ দেবো যে নির্বাচন কমিশন যতটুকু পেরেছে আচরণবিধির মধ্যে এটা যুক্ত করেছে, যে তারা সামাজিক মাধ্যম ব্যবহার করে এগুলো করতে পারবে না। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কথাও তারা উল্লেখ করেছেন যে এইগুলোর অপব্যবহার তারা করবে না, যেটা একটু আগে আমাদের বললে ভালো হতো। যে এটা তো আর এক বিষয়, আপনি একেবারে এর আগে আপনি জানেন যে 22 তারিখের আগে আমরা এমন ভিডিও পেয়েছি যে একজন প্রার্থীকে, একেবারে নকল একজন প্রার্থী, ফিকটিশাস একটা চরিত্র, সে একটা বার্তা দিচ্ছে। আপনি জানেন 3টা বিশেষভাবে আমরা চিহ্নিত করতে পেরেছেন সাংবাদিকরা, যে একজন সেনাবাহিনীর একজন ব্যক্তিকে দিয়ে একটা বার্তা দেওয়া হচ্ছে, একজন ফল বিক্রেতাকে দিয়ে একটা ভুল বার্তা দেওয়া হচ্ছে, একজন নারী যিনি আসলে আহত হয়েছিলেন রানা প্লাজাতে, তার ছবি ব্যবহার করে ভুল বার্তা দেওয়া হচ্ছে। এগুলো তো আমাদের জানা মতে, এর বাইরে তো আরো কতগুলো আছে জানি না। কোন একটা গণমাধ্যম এরকম 30টার মতো আরো ক্ষতিকর বিষয় তারা চিহ্নিত করেছিলেন যে বিশেষ একটা জায়গা থেকে এটা করবার চেষ্টা করা হচ্ছে। এরকম ক্ষেত্রে আপনি যদি নির্বাচন কমিশনের আচরণবিধির ক্ষেত্রে আসেন, দেখেন আচরণবিধিটা যখন করা হয়েছিল তখন পৃথিবীতে সামাজিক যোগাযোগ মাধ্যম বলেই কিছু ছিল না, এবং এই ইন্টারনেট যুগও তখন ছিল না। সেটা পরিবর্তিত হতে 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 আজকে এই অবস্থায় এসে দাঁড়িয়েছে। এখন মৌলিক আচরণবিধির কিন্তু পরিবর্তনের দরকার নেই, আপনি শুধু সামাজিক মাধ্যমটুকু ভুলে যান। নির্বাচন কমিশনের যে আচরণবিধিটা আছে সেটা পুরোনো দিনেও কাজ করে, সেটা এখনো কাজ করে। আপনি যদি এখন মার্কিন যুক্তরাষ্ট্র থেকে একটা আচরণবিধি আনেন, তার থেকে আমাদেরটা ভালো, বা ইউরোপ থেকে। তো সেক্ষেত্রে আসলে এই উপাদানটা সোশ্যাল মিডিয়াতে নতুন যুক্ত হয়েছে, এই যে নতুন যুক্ত হয়েছে, সেটা কিন্তু আমাদের হঠাৎ করে আশা করা যাবে না যে পুরো আচরণবিধিটাই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তাকে সামনে রেখে পরিবর্তন করা যাবে বা সামাজিক, এটা কিন্তু কঠিন। আমরা যদি এই আশাটা করি, এটার জন্য কিন্তু দোষ দেওয়া যাবে না তাদেরকে, কারণ এত দ্রুত পরিবর্তন হচ্ছে এগুলো। এবং প্ল্যাটফর্মগুলো আপনি একটা করলেন, পরবর্তীতে ধরুন আগামী নির্বাচনের আগে যদি আরেক ধরনের প্ল্যাটফর্ম আসে, আরো ইন্টারঅ্যাক্টিভ মিডিয়া চলে আসে, আপনি তখন কি করবেন? তারপরেও নির্বাচন কমিশন ভালো যে তারা যতটুকু পারেন এটা একটা আদেশের বলে এটা করেছেন। দেখেন, একটা অনুসরণের নীতিমালা যদি প্রতিদিন আদেশ দিয়ে দিয়ে পরিবর্তন করতে হয়, তাহলে তো একসময় নীতিমালাই থাকে না, সেটাও মনে রাখতে হবে। আপনার যে প্রশ্নটা ছিল যে তারা কতখানি কার্যকর করতে পারছেন, আমি একদম ভেতরের বলতে পারবো না যে তাদের প্রস্তুতি কতটুকু। আমরা যতটুকু দৃশ্যমান প্রস্তুতি দেখেছি যে তারা
তাদের এই কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিদের প্রশিক্ষণ দিচ্ছেন, আচ্ছা। তাদেরকে সচেতন করেছেন যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি বা কৃত্রিম বুদ্ধিমত্তা কি, সামাজিক মাধ্যমে কি কি হতে পারে না হতে পারে, সেটা আমরাও দেখেছি, সাংবাদিকরাও দেখিয়েছে, আমরা খোঁজ খবর নিয়ে জেনেছি। তারা যথেষ্ট তৎপরতা দেখাচ্ছেন, তাদের যে লোকবল আছেন, বিশেষজ্ঞরা আছেন, তাদেরকে এনেছেন, একত্রিত করেছেন, প্রশিক্ষণও দিচ্ছেন। কিন্তু বাস্তবতা হলো দুটো উপায় থাকে। একটা উপায় থাকে এটা না করার জন্য আমরা মিডিয়া লিটারেসির কথা বলি। ভাই, মিডিয়া লিটারেসি তো একটা চলমান দীর্ঘদিনের কাজ, প্রক্রিয়া। এই যে আপনি আমিও তো মিডিয়া লিটারেসি পাচ্ছি গত 20 বছর ধরে, তাতে কি হঠাৎ করে আচরণ পরিবর্তন করতে পারে? যারা নির্বাচনে দাঁড়িয়েছেন তারা জানেন না মিডিয়া লিটারেসি কি? তারা আমাদের থেকে এত বেশি লিটারেট যে তারা জানেন কি করে বানাতে হয়। যিনি এই ফেক নিউজ দিচ্ছেন, যিনি মিস ইনফরমেশন দিচ্ছেন, ম্যাল ইনফরমেশন দিচ্ছেন, ডিস ইনফরমেশন দিচ্ছেন, তিনি আপনার আমার থেকে অনেক বেশি মুন্সি। অবশ্যই। না হলে সে বানাচ্ছে কিভাবে? আপনি চিন্তা করুন যে বাংলাদেশ প্রযুক্তিতে যাই করুক না কেন, নিজেদের উদ্ভাবনের খবর নাই, কিন্তু কি দ্রুত টিকটকে ভিডিও বানিয়ে ফেলছেন। অন্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আমার মনে হয় যে মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে যাওয়ার আগে আমরা মোটামুটি সফটওয়্যার দিয়ে কিছু না কিছু বানিয়ে ফেলছি। এখন এর পুরোটা বাস্তবে কি সম্ভব নির্বাচন কমিশনের পক্ষে প্রতিদিন ট্র্যাক ডাউন করা, প্রতিদিন মনিটর করা? এটা আমার কাছে মনে হচ্ছে, আমি জানি না এই অনুষ্ঠান যারা দেখছেন, যারা প্রযুক্তি বিশেষজ্ঞ, তারা বলতে পারবেন। আমার সীমিত জ্ঞানে বুঝি যে প্রযুক্তি দিয়ে কিছু দূর করা যেতে পারে। আপনি এটার দীর্ঘ সময় পর্যবেক্ষণের পরে সেগুলোকে আলাদা করতে পারেন, এক ধরনের মডেলিং করা একটা ব্যবস্থা নিয়ে আপনি কিছুটা ঠেকাতে পারেন বা আপাতত ঠেকাতে পারেন। কিন্তু এই সংখ্যার বা এই ধারা, এই ফ্লো যখন বিপুল, বিশাল, হাজার হাজার লক্ষ লক্ষ, মানে জিওমেট্রিক ভাবে যখন সে বেড়ে যাচ্ছে, আপনি অ্যালগরিদমের অবস্থা জানেন, তো সেইটা কিন্তু প্রযুক্তিগতভাবে এত সহজ না যে আপনি রাতারাতি সেটার কিছু করবেন। আমি আবারও বলছি, সেটা হয়তো ওই মুহূর্তে সবগুলো রিপোর্টেড হবে না, সবগুলো তার জানানো হবে না। এমনিতে আমরা যত ঘটনা ঘটে সব কি আমরা প্রতিদিন সংবাদপত্র টেলিভিশনে আনি না? এটার ক্ষেত্রে তাই ঘটবে, তারা যত তৎপরই থাকুন না কেন। তিন হলো যে টেক কোম্পানিগুলো বা প্ল্যাটফর্মের যে কোম্পানিগুলো, তারা তো সবাই আমাদের এখান থেকে কাজ পরিচালনা করেন না। আমাদের বিটিআরসি আছে, ধরুন আপনি অভিযোগটা যাবে, এটা তো আর নির্বাচন কমিশন সরাবে না। প্রচুর বড় বা ফেক অ্যাকাউন্ট আমরা চিহ্নিত করলাম, কিংবা ধরুন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কিছু জিনিস ছড়িয়ে গেছে, সেগুলো আমরা চিহ্নিত করলাম, ধরলাম ইউটিউব, টিকটক ইত্যাদি বা ফেসবুকে, সেটা বিটিআরসি বলবেন, তারপরে সেটা ওই কোম্পানি সেটা আমার কথা শুনবে। এটা তো একটা প্রক্রিয়ার ব্যাপার। হয়তো আমি আগেই বলেছি যে তাৎক্ষণিকভাবে কিছু হয়তো আমি ব্যবস্থা নিতে পারবো, কিন্তু বিপুল তো ব্যবস্থা নেওয়া সম্ভব না, এবং এটা তো প্রতিনিয়ত ঘটবে। একটা নির্বাচন নিয়ে আমরা যখন আলোচনাটা করছি, আমরা কিন্তু শুধু নির্বাচনের 12 তারিখের আলাপ করছি না, অবশ্যই নির্বাচন পরবর্তী সময় আছে, আগেও আছে, ওই দিন এবং পরবর্তী, আমরা তিনটা পর্বে বলছি। তারপরেও আমি মনে করি যে ভালো নির্বাচন কমিশন তার প্রার্থীদেরকে একটা আচরণবিধির কথা বলেছেন, ভালো যে তার একটা সেল গঠন করেছেন, সেখানে বিশেষায়িত ব্যক্তিদের এনেছেন, নিঃসন্দেহে তার একটা প্রস্তুতি নিচ্ছেন। আমি দুটো জিনিস তাদেরকে অনুরোধ করবো, এখনো কিন্তু সময় আছে, এখনো যদি আমরা আজকে থেকে ধরি তাহলে তো বেশ একটা মোটামুটি সময় আছে। তাদের বারবার এই অনুরোধটা জানাতে হবে। এটা আমার মনে হয় যে প্রার্থীদের উপর হবে, জনগণকেও তাদের বলতে হবে যে দেখুন এই কাজ করা যাবে না, এবং এর শাস্তিগুলোও তাদেরকে স্মরণ করিয়ে দিতে হবে, ব্যবহারকারীদের, এমনকি নির্বাচনী প্রার্থীদের। আর যে কথাটা খুব জরুরি এর বাইরে আপনি যেটা বলেছেন, নারী এবং হ্যারাসমেন্ট, আমি এই বিষয়টা একটা ছোট্ট বিরতির পরে এসে নিশ্চয়ই জানবো ডক্টর এস এম শামীম রাজা। দর্শক, একটা বিরতি নিচ্ছি আড়াইল অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ার বা নিবেদিত দেশ সম্প্রতিকে সঙ্গে থাকুন, ফিরছি এক্ষুনি।
বিরতির পর ফিরে এসে আবারও স্বাগত জানাচ্ছি সবাইকে। দেশ সম্প্রতিকে নিবেদন করছে আড়াইল অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ার বার। আমি সোনিয়া হক আপনাদের সাথে আছি। নির্বাচনী অপপ্রচার নিয়ে কথা বলছিলাম ডক্টর এস এম শামীম রেজার সাথে। আমি আলোচনায় ফিরতে চাই। ডক্টর এস এম শামীম রেজা, বিরতিতে যাবার আগে আমরা প্রযুক্তিগত দিকগুলো, এবারের ইলেকশনে আসলে নির্বাচনে কি ধরনের প্রভাব ফেলতে পারে প্রযুক্তির দিকটি, সেখানে আসলে আমরা কতটুকুন ভূমিকা রাখতে পারছি সেই বিষয়গুলো নিয়ে কথা বলছিলাম। সেখানে সেই জায়গাটাকে নিয়ন্ত্রণ করতে পারছি কতটুকু, এটার মানে অপব্যবহারটা। তো সেক্ষেত্রে আপনি নারীদের হেনস্থা করা নিয়ে একটি বক্তব্য শুরু করেছিলেন, নিশ্চয়ই যুক্ত করবেন আপনার বক্তব্যে। তার আগে একটা কথা বলে রাখি যে আমরা যে আলোচনা করছি এর একটা সীমাবদ্ধতা হলো যে আমি ব্যক্তিগতভাবে একদম গভীর প্রযুক্তি বিশেষজ্ঞ না। আমরা যখন কৃত্রিম বুদ্ধিমত্তার কথা বলছি বা এই বিষয়গুলো পর্যবেক্ষণ করে ব্যবস্থা নেওয়ার কথা বলছি, তখন আসলে যে কারিগরি ভাষায় বলা উচিত সেই কারিগরি শব্দাবলী আমার নাই। সুতরাং যারা দেখছেন তারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতেই দেখবেন। আমরা মূলত দৃষ্টিভঙ্গিগুলোর কথা বলছি বা আমাদের দায়িত্বের কথাগুলো বলছি, যেখানে এক ধরনের সচেতনতার বিষয় আছে এবং একই সঙ্গে ব্যবস্থা গ্রহণের একটা কথা আমরা বলবো। যে যেমন আপনি শুরুতে বলছিলেন নির্বাচন কমিশন কি করতে পারে, খুব ভালো হবে যদি নির্বাচন কমিশনের দৃষ্টিগোচর হয় এবং তাকে সতর্ক করে দেয়, সেটাও কিন্তু একটা ভালো বার্তা যাবে। সুতরাং এটা যে নির্বাচনের দিন পর্যন্ত অপেক্ষা করব যে কোনো একটা বিশেষ গোষ্ঠী থেকে করা হচ্ছে, একটা উদ্দেশ্য নিয়ে করা হচ্ছে, আমি তাদেরকে চিহ্নিত করলাম তারপর ব্যবস্থা নিলাম, সেটা অনেক দেরি হয়ে যাবে। বরং আমি মনে করি এই প্রক্রিয়ার মধ্যে কোথাও যদি এরকম ব্যত্যয় লক্ষ্য করা যায় যে কোনো দলের পক্ষে কেউ এই ধরনের অপতথ্য ছড়ানোর চেষ্টা করেছেন, সেটা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে হোক বা অন্য কোনো ইন্টারনেট ভিত্তিক প্ল্যাটফর্মে হোক, এমনকি ব্যক্তিগতভাবেও যদি কেউ করে, আর মনে রাখতে হবে যে আমরা আগে যেটা বলেছি, কেউ ভিউ পাওয়ার জন্য, লাইক পাওয়ার জন্য, এটা মানুষের মনস্তত্ত্ব বোঝা তো খুব কঠিন। এরকম কঠোর যদি কিছু ব্যবস্থা নেওয়া যায় বা এরকম সতর্ক করে দেওয়া যায় দলগুলোকে বা জোটগুলোকে কিংবা প্রার্থীদের, সেটা আমি মনে করি যে একটা জরুরি বার্তা দেবে যে জিনিসটা এতটা বালখিল্য নয় যে আমি যা ইচ্ছা তাই করবো এটাকে নিয়ে। এবার আসুন যে নারীদের প্রসঙ্গ, ইতোমধ্যে অনেক নারী কিন্তু অনুকূল পরিবেশ পাচ্ছেন না। তারা বিভিন্ন সময় গণমাধ্যমে বলছেন, তারা যে দলেরই হন, যে মতেরই হন, দুইভাবে আমরা দেখছি যে তারা অস্বস্তির মধ্যে পড়ছেন। একটা হচ্ছে মাঠ পর্যায়ে যখন তারা যাচ্ছেন কোনো কোনো ক্ষেত্রে তারা বিভিন্ন কথার শিকার হচ্ছেন এবং সেটা তো সবসময়ের জন্য আমাদের এখানে অত্যন্ত বেদনাদায়ক এবং খুব অস্বস্তিকর হয়ে ওঠে। এখন প্রার্থী প্রাথমিকভাবে প্রার্থী, কিন্তু মনে রাখতে হবে যে প্রার্থী নারী হোক পুরুষ হোক, তিনি প্রার্থী হলেও আমাদের নারীরা তো এখনো ওই পর্যায়ে আমরা তাদের সেই জায়গাটা দিতে পারিনি রাজনৈতিক অংশগ্রহণের ক্ষেত্রে, প্রার্থী হবার ক্ষেত্রে। এমনিই জানেন যে কোনো কোনো দল নারী প্রার্থীই দেননি, তাই না? সেটা নিয়ে তো আলোচনা ছিল বড় আকারে। আমাদের যে তরুণরা এত বড় অভ্যুত্থান ঘটালেন, সেই তরুণরাও যখন দল গঠন করে প্রার্থী, যখন তারা জোটবদ্ধ হননি, তখনও দেখা গেল সেখানে নারী প্রার্থীরা বঞ্চিত হচ্ছেন। অনেক নারী বৈষম্যের কথা তুলে সরে গেছেন কিংবা নিষ্ক্রিয় থেকেছেন বা এখনো আছেন এই নির্বাচনী প্রক্রিয়ার ক্ষেত্রে। আমাদের সবচেয়ে বড় যে দলগুলো বলি, পুরনো দল যারা দেশ পরিচালনা করেছেন একসময়, তাদের মধ্যেও কি যথেষ্ট পরিমাণে নারী প্রার্থী আছে? এই সমালোচনা তো আমরা করতেই পারি এবং এটা আমরা করব যে তাদের এটা দায়িত্বের মধ্যেও ছিল। সুতরাং সেই অর্থেও যদি ধরি, তাহলে নারীদের সংখ্যার ক্ষেত্রে বলি, অংশগ্রহণের ক্ষেত্রে বলি, একটা তো সীমাবদ্ধতা আছে। সুতরাং তারা তো এইটুকু সুবিধা চাইতেই পারেন। আমি বোধহয় সুবিধার শব্দটা ভালো বললাম না, যে এই পদক্ষেপটুকু তো তারা প্রত্যাশা করতেই পারেন যে তারা যেন কোনো রকম বিব্রতকর পরিস্থিতির মধ্যে না পড়েন, তারা যেন কোনো বৈষম্যের মধ্যে না পড়েন। সেটা মূলধারার গণমাধ্যমে একটা ছবি দিয়েও আপনি তাকে বৈষম্য করতে পারেন, তার একটা ভঙ্গি দিয়েও আপনি তাকে বৈষম্যের মধ্যে করতে পারেন। সেটাও কিন্তু গণমাধ্যম সতর্ক থাকতে হবে যে আমি একটা পুরুষ প্রার্থীর ওই ধরনের ছবি দিচ্ছিলাম, আমি নারী প্রার্থীর কেন দেব? এবং যেখানে আমি মনে করি যে তারা এই ধরনের বৈষম্যের মধ্যে পড়ছেন, সেটা সাংবাদিকের চোখে পড়ুক, আমাদের চোখে পড়ুক, সেটা সামনে আনা এবং সেটা নিয়ে কথা বলা। এবার আসুন সামাজিক মাধ্যমে বা ইন্টারনেট মাধ্যমে বা যে আলোচনাটা আমরা একটু আগে করছিলাম, সেখানে কিন্তু বড় ঝুঁকি রয়েছে। আমি আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল হ্যারাসমেন্টের শিকার হচ্ছেন নারী প্রার্থীরা। এইটার ক্ষেত্রে, হ্যারাসমেন্টের ক্ষেত্রে আমাদের একটা ছোট উদাহরণের কথা বলি যে আমরা যখন ছাত্র সংসদ নির্বাচনগুলোর কাজ করছিলাম, তখন এরকম অনেক আবেদন পাচ্ছি। আমরা জানেন যে ডাকসুতে বা আমি ডাকসুর অভিজ্ঞতাটা বলতে পারি, এবং আমাদের ছাত্রীরা এসে আমাদের কাছে আবেদন দিচ্ছেন যে তাদের প্রমাণাদি সহ আমাকে হ্যারাস করা হচ্ছে। আমরা কমিটি করলাম। কমিটি করার পরে আমরা যখন বিশেষজ্ঞদের সঙ্গে আলাপ করছি, তখন বিশেষজ্ঞরা অনেকগুলো আবেদন দেখে বলছেন যে এটা আসলে সংজ্ঞাগতভাবে হ্যারাসমেন্টের মধ্যে পড়ে না। আচ্ছা, তারা বলছেন যে তারা হ্যারাসড হচ্ছেন। এখন যে অর্থে আপনি হ্যারাসড হওয়া এই শব্দটাকে ব্যবহার করেন, আইনগতভাবে যখন আপনি দেখতে যাচ্ছেন তখন অনেক কিছু খতিয়ে দেখতে হচ্ছে, ভাষা কি, অমুক কি, কেন এটাকে হ্যারাসমেন্ট বলা হচ্ছে।
আমি বিষয়টা যদি আপনাকে বোঝাতে পেরে থাকি যে আপনি অস্বস্তিতে পড়ছেন, আপনি বিব্রত হচ্ছেন, যেভাবে ফেসবুককে আসলে মানানো যায় না, কিন্তু এটা যখন আইনগতভাবে দেখা হচ্ছে তখন আমরা যে শব্দে তিনি অভিযোগটা দিচ্ছেন সেই শব্দে অভিযোগটা আমরা প্রমাণ করতে পারছি না। এখন আপনি বলুন, তখন আমরা বললাম যে আমরা তাহলে করব কি, এটা কি তাহলে? আবার বাংলায় তখন বলা হচ্ছে যে হ্যাঁ ওনাকে একটু বিরক্ত করছে বা উনি একটু বিব্রত হচ্ছেন বা ওনাকে একটা জ্বালাতন করছে। এখন ভাই আইনের ভাষায় কোনটা জ্বালাতন, কোনটা বিব্রত করা, আর কোনটা হ্যারাসড হওয়া, আর বাস্তবে আপনার পরিস্থিতি কি, তার মধ্যে কিন্তু একটা পার্থক্য আছে। আমরা যেটা বলতে চাই ভাই আইনে যাই থাক, বাস্তবে হলো আমি আসলে বিব্রত হচ্ছি, আমি বঞ্চিত হচ্ছি, আমি বৈষম্যের শিকার হচ্ছি। সেটা যদি নারীর ক্ষেত্রে আসে, প্রত্যেকের ক্ষেত্রে নির্বাচন কমিশন দেখবে, কিন্তু আমরা বিশেষভাবে অনুরোধ জানাবো যে তারা যে সেলটা করুন। নারীর সঙ্গে আমি আরেকটা বিষয় যোগ করবো, যারা প্রান্তিক জনগোষ্ঠী আছেন, আমি জনগোষ্ঠীর শব্দটা বলছি যে শুধু ভোটার বলাটা খুব কেমন দেখায়, মানে মানুষকে ভোটার হিসেবে চিহ্নিত করি কেন, জনগোষ্ঠী, জনগণ। তো নারী প্রার্থী হন, নারী ভোটার হন, প্রান্তিক জনগোষ্ঠী তিনি নারী হন, পুরুষ হন, আমরা যেন তাদের প্রতি বিশেষ দৃষ্টি দিয়ে, আপনি শুরুতে যেটা জানতে চেয়েছিলেন নির্বাচন কমিশন বিশেষ কি করতে পারে, আমি একটা বিরতির পরে আসছি, অন্য মনোযোগের মধ্যে জনাব এস এম শামীম রেজা। দর্শক, একটা বিরতি নিয়ে ফিরছি RIL অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ার বা নিবেদিত দেশপ্রতীকে, সঙ্গে থাকুন। বিরতির পর স্বাগত আরেকবার। দেখছেন RIL অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ার বা নিবেদিত দেশ সাম্প্রতিক। সোনিয়া হক আপনাদের সাথে আছি। নির্বাচনে অপপ্রচার নিয়ে কথা বলছিলাম ডক্টর এস এম শামীম রেজার সাথে। আলোচনায় ফিরতে চাই। ডক্টর এস এম শামীম রেজা, আমরা দেখছি যে এবারে নির্বাচনে, মানে 2026-এর এই নির্বাচনে রাজনৈতিক দলগুলোর মধ্যে আচরণবিধির কথা আপনি বলেছেন, যেটি আসলে নির্বাচন কমিশনের বহু পুরনো একটা আচরণবিধি, যেটিকে সংশোধন করতে করতে একটা পর্যায়ে এসে দাঁড়িয়েছে। সেই আচরণবিধি লঙ্ঘনের এক ধরনের প্রবণতা আমরা দেখেছি রাজনৈতিক দলগুলোর মধ্যে। নির্বাচন তফসিল ঘোষণার অনেক আগে থেকেই তারা এই কাজটি করছেন। আবার দেখা যাচ্ছে যে রাজনৈতিক দলগুলোর মধ্যে বা প্রার্থীদের মধ্যে এক ধরনের অসহিষ্ণুতা আছে, তাদের মধ্যে একে অপরের প্রতি কটূক্তি বা বিষোদ্গার করার এক ধরনের প্রবণতা আছে। যখন আমরা বিভিন্ন মাধ্যমে অপপ্রচারের কথা বলছি বা তার নেতিবাচক প্রভাব সম্পর্কে কথা বলছি, সচেতনতার কথা বলছি, তখন প্রার্থীরা যখন একে অন্যকে বা বিষোদ্গার করেন কিংবা কটূক্তি করেন কিংবা খুব ঘায়েল করে কথাবার্তা বলেন, তখন সেখানে সহনশীলতা কোন পর্যায়ে থাকে? আসলে দুটো জিনিস। একটা, প্রথমে আপনি যে কথাটা বলেছিলেন এটা আরেকবার যদি ফিরে আসি, যে দেখেন নির্বাচন কমিশন কিভাবে সমন্বয় করছেন সেটা তো সবসময় আমরা জানিও না বা আলোচনা করা হয় না, কিন্তু আমরা আশা করব নির্বাচন কমিশন, বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন, BTRC সহ যারা এর সঙ্গে যুক্ত আছেন, তাদের কিছু দৃশ্যমান পদক্ষেপ আমরা দেখতে চাই। যে আলোচনাগুলো আমরা এতক্ষণ করলাম, যে কোনো প্রার্থীর বিরুদ্ধে অপতথ্য করা, কৃত্রিম বুদ্ধিমত্তাকে অপব্যবহার, মানে নির্বাচনের ক্ষেত্রে কিংবা ভ্রান্তি ছড়ানোর ক্ষেত্রে ব্যবহার করা, বা যে কোনো ইন্টারনেট বেস প্ল্যাটফর্মে যে ফরম্যাটে বা যে ফর্মেই আপনি করেন না কেন, তার আমার মনে হয় যদি কিছু দৃশ্যমান পদক্ষেপ তারা নিতে পারেন, যে কারোর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছেন এবং কঠোর হয়েছেন, সেটা একটা ভালো বার্তা হবে এবং পদক্ষেপটা সম্পর্কেও আমরা জানতে পারবো। এটা একটা দিক। দুই হলো যে আমাদের ফ্যাক্ট চেকিং এর ব্যাপারে সতর্ক হয়, বিশেষ করে আমরা যারা মূলধারার গণমাধ্যমে সংবাদ পরিবেশন করছেন, সাংবাদিকতা করছেন, বিশ্লেষণ করছেন, এমনকি মূলধারার গণমাধ্যমকেও তো অনেক জিনিস ডিজিটাল প্ল্যাটফর্মে শেয়ার করতে হচ্ছে, তারা যেন ফ্যাক্ট চেকিং এর সহায়তাটা নেন। বিভিন্ন ফ্যাক্ট চেকিং টুলস আছে, বিভিন্ন কৌশল আছে, সেগুলো তারা ভালো মতোই জানেন। এবং একটা উদ্বেগের বিষয় হলো যে আমাদের স্থানীয় সাংবাদিকরা এখনো কিন্তু ফ্যাক্ট চেকিং এর এই সুবিধাগুলো গ্রহণ করেন না, বা অনেক ক্ষেত্রে তাদের প্রবেশাধিকারও নাই। তো যেটুকু সময় আছে সেটা কিন্তু লক্ষ্য দেওয়া উচিত যে আমাদের যারা স্থানীয় সংবাদদাতা আছেন তাদেরও যেন, মানে দে শুড হ্যাভ অ্যাক্সেস টু ফ্যাক্ট চেকিং টুলস বা অপরচুনিটিস বা ফ্যাসিলিটিস গুলোর ক্ষেত্রে। তাহলে আমরা অন্তত আমাদের দিক থেকে, গণমাধ্যমের দিক থেকে, সংবাদ মাধ্যমের দিক থেকে আমরা বলতে পারবো যে আমাদের একটা প্রস্তুতি সেখানে আছে। আর একটু খুব দ্রুতের মধ্যে বলি যে অন্যান্য দেশে, এশিয়ার প্রায় 1 ডজন দেশে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে অথবা হয়ে গেছে এরকম। এর মধ্যে জাপান আছে, ফিলিপাইন আছে, থাইল্যান্ড আছে, বাংলাদেশ সহ শ্রীলঙ্কা আছে, অনেকগুলো দেশ। আমরা একটা সেমিনারে কিছুদিন আগে জাপানের একজন প্রতিনিধি আমাদের সঙ্গে এমন আলাপ করছিলেন যে জাপানে অত্যন্ত কঠোর রেগুলেশন আছে, কিন্তু জাপানের মতো অত্যন্ত প্রযুক্তিভিত্তিক দেশে দেখা গেছে, উনি শব্দটা ব্যবহার করেছেন, লাইটার ইমপ্লিমেন্টেশন, মানে যতটা কঠোর আইন আছে, বিধি আছে,
ততটা কঠোরভাবে সেটা কিন্তু সেখানেও বাস্তবায়ন করা সম্ভব হয়নি। এবং আচ্ছা। জাপানের মতো পরিশীলিত সমাজেও এর প্রাদুর্ভাব দেখা দিয়েছে। আর আমাদের এই অঞ্চলে তো আমাদের কিছু ঘাটতি আছে প্রযুক্তির, এবং থাইল্যান্ডেও একই চ্যালেঞ্জ লক্ষ্য করা গেছে, ফিলিপাইনে করা গেছে, শ্রীলঙ্কাটা আমি এই মুহূর্তে স্মরণ করতে পারছি না, তাদেরও ইয়ে ধরনের ব্যবস্থা হয়তো রয়েছে বা নিচ্ছেন। এখন আপনি যে প্রসঙ্গ বললেন যে এতক্ষণ আমরা প্রার্থীদের। যত আলোচনা করলাম, Exactly. কিছু প্রযুক্তি, কিছু ব্যবস্থা, কিছু কারিগরি, কিছু বৈজ্ঞানিক, কিছু গাণিতিক, কিন্তু আপনি যখন মুখে মুখে সামনাসামনি জনসভায় একেবারে সেই প্রথাগত মাইক ব্যবহার করে অথবা না করে আমার বিরুদ্ধে বিষাদগার করছেন, এর সমাধান কি? এর সমাধান কি? এর সমাধান আসলে নিজেরাই। অবশ্যই। কারণ আমাদের মনে রাখতে হবে যে আমরা যে রূপান্তরের মধ্যে দিয়ে যাচ্ছি, যে সংবেদনশীল সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, সেটা শুধু বাংলাদেশের ঘরোয়া নির্বাচন না, এর আন্তর্জাতিক তাৎপর্য আছে, এর কৌশলগত তাৎপর্য আছে, এর সামরিক অসামরিক তাৎপর্য আছে, বহির্বিশ্বের আছে, এর ভূ রাজনৈতিক তাৎপর্য আছে। আমাদের বড় দলগুলোর, দায়িত্বশীল ব্যক্তিদের এমন কোনো কথা বলা উচিত হবে না যে এই বিষয়গুলোর উপর প্রভাব পড়ে, অবশ্যই। এবং এমন কোনো অপতথ্য ছড়ানোর মানে উপকরণ সৃষ্টি করা ঠিক হবে না, যেটা এই যে যারা দুষ্টু এবং কাজ করতে চাই, সামাজিক মাধ্যমে আমাদেরকে বিভ্রান্ত করতে চাই, বিভ্রান্ত তারা করতে আবার পারে সুযোগ তারা। পায়, তাদেরকে অসংখ্য সুযোগ দেওয়া ধন্যবাদ ঠিক হবে ডক্টর না। এস এম শামীম রেজা, অসংখ্য ধন্যবাদ। এবং নিশ্চয়ই একটা ভালো নির্বাচনের প্রত্যাশায় আমরা এগিয়ে যাচ্ছি 2026-এর 12ই ফেব্রুয়ারির দিকে। অসংখ্য নিশ্চয়ই। ধন্যবাদ। আর যারা এতক্ষণ ছিলেন দর্শক, RIL অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ার বা নিবেদিত দেশ সম্প্রতীকের সাথে আপনাদেরও ধন্যবাদ। শুভরাত্রি।